আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাচ্চা কাচ্চারা কি অবস্থা সবার? আমাকে ঠিকঠাক মতো দেখতে পারতেছো কিনা, শুনতে পারতেছো কিনা, অল ক্লিয়ার কিনা? যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে, অর্থাৎ দেখা যায়, বোঝা যায় এবং শোনা যায়, তাহলে একটু আমাকে কাইন্ডলি জানাও জি ভাইয়া সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে। তাহলে ইনশাল্লাহ আজকের ক্লাসটা আমি শুরু করে ফেলবো। কি অবস্থা সবার? আমার কথা কি শুনতে পারতেছো, দেখতে পারতেছো? অল ক্লিয়ার আছে? যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে, অর্থাৎ দেখা যায়, বোঝা যায় এবং শোনা যায়, তাহলে আমাকে একটু বলো যে জি ভাইয়া সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে। তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করব ইনশাআল্লাহ। কেমন? সবাই অল ক্লিয়ার? হোপফুলি সবাই ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম। মেহেজাবিন হাবিব সারাকে দেখতে পারতেছি, রায়দুল ইসলামকে দেখতে পারতেছি, নাফিজুল হাসান, তারপর হচ্ছে রিতা খাতুন ও আপনকে দেখতে পারতেছি, আমান হোসেন, তারপর রিয়াদুল ইসলাম, ফাতেমা নাহার, তিপা, মিম পারভিন, মৌ, সবাইকে যারা যারা মিম পারভিন বলছো ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা যারা আমাকে শুনতে পারতেছো এবং দেখতে পারতেছো একটু কাইন্ডলি কমেন্টে জানাবা জি ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে। আমরা গতদিন ক্লাসের মধ্যে কেপি এবং কেসি নিয়ে অনেক পড়াশোনা করেছে। সো তোমরা কি বাসার মধ্যে প্র্যাকটিস করেছিলে? আমি তোমাদেরকে একটা পোল দেই, পোল দেওয়ার পরবর্তীতে আমাকে বলো তো কত পার্সেন্ট, মানে কেপি কেসি এখন তোমাদের কাজ হচ্ছে বাসায় নিজেরা প্র্যাকটিস করা, কেমন? সো তোমরা একটু আমাকে বলো তো বাসার মধ্যে কেপি এবং কেসিটা পড়েছো কিনা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তন্নি দাস খুবই ভালো আছি ভাইয়া। বাসার মধ্যে কেপি এবং কেসি এই রিলেটেড ম্যাথ কিন্তু এবং আসবে, এবং আরেকটা হচ্ছে এটার সাথে অ্যাড করবে লাশ হাতে লিয়ার নীতি। কি নীতি? লাশ হাতে লিয়ার নীতি। এই নীতিটাও পড়তে হবে। বলো তো সবাই, সবাই পড়েছো কিনা বলো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ পার্সোনাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই কি পড়াশোনা করেছো? একটু পোলের মধ্যে উত্তরটা জানাই দাও যে সবাই পড়াশোনা ঠিকঠাক মতো করেছো নাকি ফাঁকিবাজি করেছো, বলো তো। বলো 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 বলো, পোলের মধ্যে উত্তরটা জানাই দাও। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বড় বউ বলো। বিকাশ, বিকাশ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রহমতে ভাইয়া এক্সাম ছিল তাই প্র্যাকটিস করতে পারিনি। আচ্ছা সমস্যা নেই, যাদের যাদের এক্সাম ছিল তারা তো প্র্যাকটিস করতে পারোনি, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে এখন প্র্যাকটিস করবা, বাসার মধ্যে এই চ্যাপ্টারটা পড়বা, কারণ এই চ্যাপ্টারটা তোমাদের জন্য শুধু গুরুত্বপূর্ণ না, অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ আসলে, অনেক বেশি বেশি পরিমাণ। 2 তারিখ এক্সাম, তাই এক্সামের পড়া পড়তেছি। আচ্ছা পড়েছি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আজকের ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন জানো? আজকের ক্লাস থেকে আমরা অনেকগুলো এমসিকিউ শুধু না, থিওরিটিক্যাল প্রশ্ন কমন পাবো ইনশাল্লাহ। দেখো এই যে দেখো, ঢাকা ভার্সিটি থেকে শুরু করে এই যে দেখো ঢাকা ভার্সিটি বলো, আমি কিন্তু তোমাদেরকে একদম অ্যাডভান্স লেভেলের এমসিকিউ দেখাই দিই, বুঝছো? এই প্রশ্নগুলো আজকের ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমরা সলভ করার চেষ্টা করব, দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। সো তোমরা যদি এইরকম টাইপের কঠিন কঠিন এমসিকিউ এর উত্তর করতে চাও, পারতে চাও, তাহলে যেই কাজটা করতে হবে, আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করতে হবে। কয়েকটা জিনিস মনে রাখবা। একটা হচ্ছে কি, আমার স্যালাইড কাজ করে না। আমার স্যালাইডের কি হলো? আমার আমার টিভিটা হ্যাং করে গেছে। কোনো প্যারা নেই, ঠিক হয়ে যাবে। আমার স্যালাইডটা একটু কম কাজ করতেছে, বোর্ডটা একটু হ্যাং করে গেছে। হ্যাং করে গেছে পুরো। ঠিক আছে বাবারা, কোনো সমস্যা নাই। আমার বোর্ডের মধ্যে ভূত আসছে, ভূতটা নিশ্চয়ই খুব শীঘ্রই চলে যাবে। আমার সাথে আসলে ভূত মারামারি করে কখনো জিততে পারে নাই, জিততেও পারবে না। কানে নিচে 2টা থাপড়ানি দিব, ভূত দেখবার টনটনা সোজা হয়ে গেছে। সো স্যালাইড একটু ফাইজলামি করতেছে, এটা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে এদের কি দোষ বলো? এদের সারা জীবন এরা শুধু এদের উপরে খালি লিখেই গেছি লিখেই গেছি, বুঝছো? সো কোনো প্যারা নেই, ঠিক হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করো। হ্যাং করে গেছে। সো আচ্ছা,
তোমরা আচ্ছা তোমাদের পরীক্ষা কেমন যাচ্ছে? আপন বলছে গুলিস্তান থেকে কিনলে তো হ্যাং করবেই। কই থেকে কেনা হয়েছে তুমি জানো? আপন হুদাই একটা কথা বলে দিলা, হয়ে গেল যে মজা করে একটা কথা বলে দিলাম। হ্যাঁ, যেখান থেকেই কেনা হোক না কেন, যেখান থেকেই কেনা হোক, ফ্রিতে নিয়ে আসা হোক, এটা কি বলতে বলছি তোমাকে? হ্যাঁ, যাই হোক, কিছু জিনিস আসলে কমন সেন্সের ব্যাপার থাকে, সেই কমন জিনিসগুলো থাকতে হবে তোমাদের মাঝখানে, বড় হয়েছে। ঠিক আছে আপন? ঠিক আছে। রিশাদুল আলম চৌধুরীকে দেখতে পারতেছি। ভাইয়া আপনি এবং ফারিসা কেমন? আলহামদুলিল্লাহ ভাইয়া খুবই ভালো আছে। জান্নাতুল আক্তার, তার পরবর্তীতে জান্নাত, অনেকেই দেখতে পারতেছি। ঠিক আছে, আমরা খুব শীঘ্রই ক্লাসের মধ্যে যাই। তোমরা খাতা কলম রেডি করো। হ্যাঁ বরবু আসছে আসছে। আচ্ছা ঠিক আছে বরবু, আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে, বাচ্চা কাচ্চা প্যারা খাওয়ার কোনো কিছু নেই, সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। এই যে ঠিক হয়ে গেছে, এই তো এই তো এই তো আমাদের সবকিছু ঠিক হয়ে গেছে। সবাই একটা কাজ করো, খাতা নিয়ে আসো, কলম নিয়ে আসো, রেডি হয়ে যাও। এখন আমরা পড়াশোনা করব। কি নিয়ে পড়াশোনা করব? রাসায়নিক পরিবর্তন নিয়ে ইনশাআল্লাহ পড়াশোনা করব। রাসায়নিক পরিবর্তনের এই পার্টটা আজকে তোমাদের ক্লাসের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই যে এতটা গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষার জন্য, শুধু এই পরীক্ষা না, তোমাদের লাইফের যে কোনো পরীক্ষার জন্য। সুতরাং আজকের ক্লাসটা তোমার খাতার মধ্যে অবশ্যই অবশ্যই নোট করতে হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আজকের ক্লাসে, হ্যাঁ নতুন টপিক আসলে, আজকে আমরা অম্ল চিনবো, অম্লের শক্তি মাত্রা দেখবো, তারপরে ক্ষার চিনবো, কিছু লবণও চেনার চেষ্টা করব। সো আজকের ক্লাসটা যেহেতু একেবারে নতুন একটা পর্বের পড়াশোনা, সুতরাং তুমি যদি, আবারও রিপিট করতেছি, তুমি যদি এই ক্লাসের আগের ক্লাসগুলো নাও করে থাকো, সেই ক্ষেত্রে আমি বলবো কোনো সমস্যা নাই। এই ক্লাসের আগের ক্লাসগুলো যদি তুমি করে নাও থাকো, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই ভাইয়া। তুমি জাস্ট যে কাজটা করবা, খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমি যে কথাগুলো বলবো সেইগুলো মনোযোগ দিয়ে শুনবা। আমাকে একটা কথা বলো তো, যে আমি যদি তোমাকে দুইটা অ্যাসিড লিখে দেই, ধরো তোমাকে র্যান্ডমলি এরকম প্রশ্ন জিজ্ঞেস করবে, দেখো কিরকম প্রশ্ন আসে আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো এখানের মধ্যে একটা প্রশ্ন এসেছিল যেটা পরীক্ষায় বেশ ভালো সংখ্যক বার আসছে। এই যে দেখো, এই প্রশ্নটা দেখো বেশ ভালো সংখ্যক বারই আসছে। এই প্রশ্নটা কি? এই প্রশ্নটা হচ্ছে, এই যে দেখো, ভালো করে খেয়াল করো, এই প্রশ্ন জিজ্ঞেস করছে নিচের কোনটা তীব্রতা সব থেকে বেশি, এরকম টাইপের অনেক হজবরলা এই যৌগ দিবে। দেওয়ার পরবর্তীতে তোমাকে প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করবে কোনটা তীব্রতা বেশি, কোনটা তীব্রতা কম, এরকম টাইপের তোমাকে প্রশ্ন দিবে, দিয়ে জিজ্ঞেস করবে আসলে যে কোনটা তীব্রতাটা তুলনামূলকভাবে বেশি, কোনটা তীব্রতাটা তুলনামূলকভাবে কম। এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। সো খাতা কলম ইয়া করছো, আমরা এখন যে টপিকটা পড়বো, খাতার মধ্যে লিখো এসিডের তীব্রতার ক্রম। লিখো, খাতার মধ্যে লিখো এসিডের কিসের ক্রম? তীব্রতার ক্রম। তীব্রতার ক্রম খাতায় লিখেছ। প্রত্যেকটা জিনিস আজকে এইগুলো বইয়ের মধ্যে খুব সুন্দর করে নোট করা পাবা না বাবা, একমাত্র আমার ক্লাসের মধ্যেই পাবা ইনশাআল্লাহ। দেখো এটা খাতার মধ্যে লিখছো, এসিডের তীব্রতার ক্রম, কোন এসিডটা বেশি শক্তিশালী, কোন এসিডটা কম শক্তিশালী, কিছু রুলস পড়বো, এগুলো মুখস্থ করলে তুমি সহজে ধরতে পারবা। যে কোনো দুইটা এসিড দেখলে তুমি কম্পেয়ার করতে পারবা কোনটা শক্তি তুলনামূলকভাবে বেশি, কোনটা শক্তি তুলনামূলকভাবে কম। সো সবাই খাতা, কেপি কেসি এর সব টপিক কি শেষ? হ্যাঁ, এখন শুধুমাত্র তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। জান্নাত বুঝতে পারছো, আমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সের সব কোশ্চেন সলভ করিয়ে দিয়েছি। এখন কাজ তোমার একটাই, সেটা হচ্ছে বাসায় বসে বসে প্র্যাকটিস করা। বুঝতে পেরেছো ভাইয়া? ঠিক আছে। সো চলো আমরা এসিডের আগে হচ্ছে, আজকে যেহেতু অম্ল ক্ষারক লবণের পর্ব নিয়ে আলোচনা করার কথা, প্রথমে যে কাজটা করব, রুলস নাম্বার 1 এভাবে আমার মতো করে খাতার মধ্যে লিখে ফেলো। রুলস নাম্বার 1 কি নাম্বার? রুলস নাম্বার কত? রুলস নাম্বার হচ্ছে 1। কত নাম্বার রুলস? এই যে রুলস নাম্বার হচ্ছে 1। বুঝাইতে পারছি? সো দেখো রুলস নাম্বার 1 এর মধ্যে তুমি যে কথাটা লিখবা সেটা খুবই গুরুত্বপূর্ণ, খাতার মধ্যে প্রত্যেকে লিখবা। খাতার মধ্যে লিখো, লেখো, খাতার মধ্যে লেখো কেন্দ্রীয় পরমাণুর, কি লিখবা? কেন্দ্রীয় পরমাণুর, পরমাণুর জারণ মান, জারণ মান যার বেশি, যার বেশি তীব্রতাও তার বেশি, তীব্রতা
তার বেশি। আগে লিখো, তারপর অন্য কথা। খাতার মধ্যে তুলো, বুঝে বুঝে তুলো, না বুঝে তুলো কোনো সমস্যা নেই, খাতার মধ্যে পুরো লাইনটা তুলো। তোলা হইছে? তোলা হইছে বাবারা? বলো তোলা হয়েছে কিনা বলো। সবাই তুলেছ? তোলার জন্য কিন্তু সময় দিচ্ছে। এখানে কয়েকটা ওয়ার্ড তোমাকে বুঝতে হবে প্রথমে। ভাইয়া কেন্দ্রীয় পরমাণু জিনিসটা কি? অনেকে এখনো চিনো, শঙ্করায়নের শেখা উচিত। কেন্দ্রীয় পরমাণু কেমনে চেনা যায়? কোন একটা যৌগ দেখলে তার কেন্দ্রীয় পরমাণু কিভাবে চেনা যায়? কেন্দ্রীয় মানে কি? কেন্দ্রীয় মানে হচ্ছে একদম প্রধান সদস্য। ধরো তোমাকে একটা তুমি একটা সভা চিন্তা করো, যেই সভার মধ্যে 5,000 স্টুডেন্ট আসবে এবং একজন মন্ত্রী আসবে। আচ্ছা বলো তো, কে এখানের প্রধান ব্যক্তিত্ব? একজন। তার মানে যে সংখ্যায় তুলনামূলকভাবে কম হয় সেই হয় আসলে কেন্দ্রীয় চরিত্রে। যেমন আমি যদি তোমাকে বলি তুমি একটা মুভি দেখো অথবা সিনেমা দেখো, সিনেমাতে দেখবা বহুত আসলে গুন্ডা পুন্ডা দিয়ে ভরপুর, নায়ক কিন্তু একটা। দুইটা নায়ক থাকলেও লাস্টে দেখবে একটা নায়ক গুলি খেয়ে সিট হয়ে পড়ে আছে, আর একটা নায়ক আরে লাস্টে গিয়ে নাচানাচি করতেছে, রাইট? এরকম হয়। তার মানে নায়ক মুভিতে কয়টা থাকে? দুইটা নাকি একটা? একটাই থাকে। দুইটা নায়ক থাকলে দুই নায়কের মধ্যে মারামারি। যাই হোক, আমরা এটা নিয়ে আলোচনা করতেছি যে ভাইয়া চিন্তা করো পুরো একটা মুভিতে কি হয়, নায়ক বা কেন্দ্রীয় চরিত্রে কিন্তু একজন থাকে। সেম একই ভাবে কোন একটা যৌগের মধ্যে যদি আমি তোমাকে বলি, দেখো এখানের মধ্যে দেখো, তোমার যদি মাথায় বুদ্ধি থাকে, আমার কথা যদি বুঝো, H2SO4 এটার কেন্দ্রীয় পরমাণু কে? এটা কিভাবে বুঝবো ভাইয়া? খুবই সহজ, যে সংখ্যায় তুলনামূলকভাবে কম থাকে সেই কেন্দ্রীয় পরমাণু। এখন এখানে দেখো এ সংখ্যায় কয়টা আছে? এখানে এখানে এ সংখ্যায় আছে দুইটা, এখানে এ সংখ্যায় আছে একটা, এ সংখ্যায় আছে চারটা। সব থেকে কম কে আছে সংখ্যায়? উত্তরটা খুবই সহজ, এখানে সালফার আছে সংখ্যায় সব থেকে কম। তাহলে এখানের মধ্যে সালফারটা কি হবে বলো তো ভাইয়া? সালফার হবে এখানে কেন্দ্রীয় পরমাণু। কি হবে? সালফার হবে এখানে কেন্দ্রীয় পরমাণু। কি হবে? সালফার হবে এখানে কেন্দ্রীয় পরমাণু। কথা কি বুঝাইতে পারছি? সেম একই ভাবে দেখো, ভালো করে খেয়াল করো। দেখো আমি যদি অন্য টাইপের যৌগ লিখি, ভাইয়া আপনি যদি এইটা বলেন, তাহলে এই টাইপের যৌগ যেগুলো আছে H2S, এখানে কিভাবে বুঝবো? সেম ভাবে দেখো এই টাইপের যৌগ যখন দেখবা যে ভাইয়া দেখো এখানের মধ্যে দুইটা আছে, এখানে সালফার আছে একটা, তো এখানে সালফারটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। আসলে বুঝাইতে পারছি? এখন একটা মুশকিল তো আছে, যদি ভাইয়া সংখ্যা একাধিক জায়গায় সংখ্যা যদি সমান হয়ে যায়, কেমন ভাইয়া? ধরো ClO4 হাইপোক্লোরাস অ্যাসিড, এই টাইপের অ্যাসিড যখন তুমি লক্ষ্য করবা, এখানে খেয়াল করো বাবা ভালো করে, এখানে এইটা আছে একটা, এটা আছে একটা, এটা আছে চারটা। ফারদিন ভাইয়া বলছে যেটা সংখ্যায় তুলনামূলকভাবে কম থাকে সেটাই কেন্দ্রীয় পরমাণু হয়। তো দেখো হিসাব নিকাশ করে এটাও একটা, এটাও একটা, এটা তো চারটা, এটা বাদ। এই দুইটার মধ্যে কেন্দ্রীয় পরমাণুকে যখন তুমি দেখবা সংখ্যা একাধিক জায়গায় সংখ্যাটা সমান হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে যে কাজটা করবা, মাঝখানের পরমাণুটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তার মানে এখানে মাঝখানের পরমাণুর নাম ক্লোরিন না, তাই ক্লোরিন হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণু। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? তাহলে এই জায়গায় কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার, এই জায়গায় কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার, এই জায়গায় কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ক্লোরিন। বলো দেখি খাতায় লিখেছ কি লিখোনি? বলো খাতায় লিখেছ, খাতায় তুলেছ? কেন্দ্রীয় পরমাণু চিনবা, এবার থেকে চিনবা। বলো বলো চিনবা কিনা? ঠিক আছে, সবাই অল ক্লিয়ার নাকি ঝামেলা আছে? রুলস বুঝাই দিব, রুলস বুঝার আগে কেন্দ্রীয় পরমাণুটা বুঝাইলাম। কেন্দ্রীয় পরমাণু কি? মাঝখানের পরমাণু, যেই পরমাণুটা আসলে মাঝখানে থাকে। এখন দেখো রুলসে কি বলছে, এখানে রুলসে বলছে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার বেশি, কোন মান?
বুঝছো, জারণ মান এটা আরেকটা ওয়ার্ড, এটাও বুঝতে হবে। জারণ মান যার বেশি তীব্রতা তার বেশি, এই কথাটার অর্থটা কি ভাইয়া? দেখো আমি তোমাকে কয়েকটা পরমাণু লিখি, ধরো এখানে লিখলাম HClO4, বুঝাইতে পারছি? এখানে ধরো লিখছি সালফিউরিক অ্যাসিড H2SO4, তার পরবর্তীতে এখানের মধ্যে লিখছি আমি HNO3। আচ্ছা বলো তো এই তিনটা মৌলের যার যার মৌলের কেন্দ্রীয় পরমাণু কোনটা করে বলো। এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে এই যে কেন্দ্রীয় পরমাণুগুলো আইডেন্টিফাই করো ভাইয়া। এখানে ক্লোরিন হবে, এই যে দেখো দুইজনের মধ্যে হাইড্রোজেন এবং ক্লোরিন সংখ্যা সমান, এখানে হবে মাঝখানেরটা, অর্থাৎ ক্লোরিনটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা, যদি একাধিক থাকে তুমি যদি বুঝতে না পারো মাঝখানেরটা ধরবা। কোনটা? মাঝখানেরটা। এখন তুমি এখানে হিসাব করবা জারণ মান। কি মান হিসাব করবা? সবগুলোর কেন্দ্রীয় পরমাণু পাইছি কি পাইনি বলো। সবগুলোর কেন্দ্রীয় পরমাণু খুঁজে বের করেছ, মাঝখানেরটা অথবা সংখ্যায় কম, যেভাবে শিখাই দিলাম। তাহলে সবগুলোর কেন্দ্রীয় পরমাণু আসলে কোনটা বলো? কেন্দ্রীয় পরমাণু আসলে কোনটা বলো? দেখো এই যে ক্লোরিন, এখানের মধ্যে সালফার, এখানের মধ্যে কে, এখানের মধ্যে নাইট্রোজেন, এইগুলো হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। কারণ আমি কেন্দ্রীয় পরমাণুগুলো তো খুঁজে বের করলাম, দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজ হচ্ছে এদের জারণ মান, মানে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান তোমাকে খুঁজে বের করতে হবে। ভাইয়া কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কিভাবে খুঁজে বের করব? তোমাদের মনে আছে কিনা আমি জানি না ভাইয়া। দেখো তো তোমাদের কি মনে পড়ে, ধরো যখন তোমরা পড়াশোনা করতা, ধরো এই যে দেখো মনে পড়ে তোমাদের যে তোমরা 9-10-এ যখন পড়ছিলা, ধরো H2SO4 কিভাবে জারণ মান বের করছিলাম। এখানে তুমি দুইটা মৌলের জারণ বার বা পরমাণুর জারণ মান মনে রাখবা। মনে রাখবা অক্সিজেনের জারণ মান -2 হয়, যদি তোমার ভুলে যাও আর কি। হাইড্রোজেনের প্লাস জারণ মান +1 হয়। এগুলো মনে আছে বলো তো ভাইয়া? কিভাবে মাঝখানেরটা বের করতে হয় 9-10-এ শিখেছো, তারপরেও মনে করিয়ে দিচ্ছি। একটা অক্সিজেনের জারণ মান -2 হয়, সব সময় মনে রাখবা। তাহলে এখানে 4টা অক্সিজেনের জারণ মান কত? 4 × 2 -8। ভালো কথা ভাইয়া। হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের জারণ মান +1, তাহলে দুইটা হাইড্রোজেনের জারণ মান হবে +2। আচ্ছা সব সময় মনে রাখবা প্লাস এবং মাইনাসটা যোগ করে শূন্য নিয়ে আসতে হবে। তো শূন্য আনতে গেলে এখানে আছে +2 আর এখানে আছে -8। তো তুমি দেখো তো আমি যদি যোগ বিয়োগ করে আমি যদি এখানে +6 বসাই, তাহলে কি +6 আর +2 মিলে কি -8 হচ্ছে না? তাহলে এখানে এইটার জারণ মান কত হচ্ছে বলো তো? +2 কহ দো না +2। বুঝছি? এত এক্স ধরে এখন বের করার সময় নাই। ক্লিয়ার? সেম একই ভাবে ধরো আমি এখানের মধ্যে আরেকটা জিনিস লিখছি HNO3। আচ্ছা ভালো কথা ভাইয়া, আমি একটু আগে বললাম না তোমাকে যে বলো তো ভাইয়া একটা অক্সিজেনের জারণ মান -2, তাহলে তিনটা অক্সিজেনের জারণ মান 3 × 2 -6। ভালো কথা। একটা হাইড্রোজেনের জারণ মান +1। আচ্ছা তাহলে এখানে প্লাস মাইনাস করতে কত লাগবে দেখো, এখানে আছে +1, এটা আছে -6। আমি পুরোটাকে শূন্য বানাবো কিভাবে? মনে রাখবা সবসময় শূন্য বানাতে হবে। তাহলে এখানে যদি আমি +5 দিয়ে দেই তাহলে কি শূন্য হচ্ছে না? তাহলে এখানের মধ্যে নাইট্রোজেনের অক্সিডেশনের নাম্বার হচ্ছে +5। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? সেম ভাবে দেখো ভালো করে খেয়াল করো, আরেকটা জিনিস আছে, সেটা কি? হাইপোক্লোরাস অ্যাসিড। তাহলে কি অ্যাসিড? HClO4। দেখো HClO4, তাহলে এখানে কি হবে বের করো তো তোমরাই ভাইয়া। 4টা অক্সিজেনের -8, একটা হাইড্রোজেনের +1, তাহলে দুইটা শূন্য বানাইতে কি লাগে? এখানে আমি যদি একটা +1 দিয়ে দেই, সরি +7 দিয়ে দেই, তাইলেই তো হয় যে +7 আর মাইনাস এটা নিলেই হয়ে যায়। তাহলে এখানে কি হবে বলো তো? +7। বুঝছো কি বুঝো নাই? পারবো কি পারবো না? যৌগের 4টা মৌল থাকলে ওইটার কেন্দ্রীয় পরমাণু বের করতে হবে না, ওটা পরীক্ষাতে আসবে না। 4টা মৌল থাকলে পরীক্ষায় আসবে না, আসলে ফারদিন ভাইয়াকে স্মরণ করিল। তাহলে দেখো সব থেকে বেশি কার? +7। তাহলে এ সব থেকে শক্তিশালী।
তারপর এ, তারপরে। কথা কি ক্লিয়ার নাকি ঝামেলা আছে বলো? বুঝতে পারছি কি পারি নাই বলো? এই রুলসটা বুঝছি, তার মানে এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে কি হইতো বলো তো ভাইয়া? কহে দো না +7 +6 +5, তাহলে এখানে কি হবে? সব থেকে বেশি এইটা, তারপর এইটা, তারপর এটা। ক্লিয়ার নাকি ঝামেলা আছে বলো? সবাই বুঝতে পারছো? হ্যাঁ, একটা রুলস পড়তে, রুলস নাম্বার 1 পড়তে লেট করে ফেলছো, তাহলে এটা তোমাকে পরে দেখতে হবে। এইটা করো দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, দেখি তো অক্সি অ্যাসিড মানে অক্সিজেনের সাথে অ্যাসিড আছে, দেখি তো এটা কয়জন উত্তর করতে পারো? এটা কয়জন উত্তর করতে পারো? দেখি কয়জন পারো। ওয়ালাইকুম আসসালাম। দেখি কয়জন পারো তোমরা? ঠিক আছে, একটু হিসাব নিকাশ শিখতে হবে, একটু হিসাব নিকাশ করতে হবে। চলো দেখি, এখান থেকে শুরু করি, হিসাবগুলো শুরু করি। HClO4, আচ্ছা আমরা যৌগগুলোর নাম লিখি প্রথমে। HClO4 এইটা একটা যৌগ দিছে, তারপর সালফিউরিক অ্যাসিড দিছে H2SO4, তার পরবর্তীতে কি দিছে? নাইট্রিক অ্যাসিড দিছে HNO3, সালফিউরাস অ্যাসিড দিছে। আচ্ছা চলো, আমাদের এইগুলোর প্রত্যেকটার কেন্দ্রীয় পরমাণু তো চিনতে পারছো। এই যে এটার হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে মাঝখানের সালফার, এটা হচ্ছে নাইট্রোজেন, আর এটা হচ্ছে সালফার। আচ্ছা ভালো কথা, চারটা বুঝছো, চারটা অক্সিজেনের মুখে মুখে হিসাব করবা। একটা অক্সিজেনের কত আমি বলছি মুখস্থ রাখবা। একটা অক্সিজেনের -2 হয়, হাইড্রোজেনের হয় +1। একটা অক্সিজেনের -2 হলে চারটা অক্সিজেনের -8, আর এই -8কে এখানে থাকবে +1। তাহলে আমি যদি এখানে +7 দেই তাইলেই কিন্তু হচ্ছে, কারণ এখানে আছে -8 আর এখানে আছে +1। মুখে মুখে হিসাব করবা। সেম ভাবে এটা হচ্ছে 4 × 2 -8 আর এ হচ্ছে +2, মানে থাকবে আরো 6, তাহলে এখানে +6 দিয়ে দিতে হবে। এখানে দেখো 3 × 2 -6, একটা প্লাস এসে বাদ দিলে তাহলে থাকে আরো 5, তাহলে এটা হচ্ছে +5। ক্যালকুলেশন আরো ফাস্ট করতে হবে। কেমন? অক্সিজেন, 3টা অক্সিজেনের -6 আর 2টা হাইড্রোজেন এসে -6 থেকে 2 বিয়োগ করে নিয়ে চলে যায়, তাহলে থাকে আর +4। তাহলে কি হবে বলো তো ভাইয়া? এখানে মানগুলো দেখো তো, ভালো করে খেয়াল করো তো। সব থেকে বেশি হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা। তার মানে সব থেকে বেশি হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা। বলো তো সবাই বুঝতে পেরেছো কিনা? বলো দেখি। পোল আসেনি, তাহলে হয়তো বা যায়নি। আচ্ছা সবাই কি ক্লিয়ার? তার মানে উত্তরটা কি হবার কথা? উত্তরটা আসলে ডি নাম্বার অথবা ঘ নাম্বার হবার কথা।
বুঝাইতে পারছি? বলো 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 বলো। পারবো পরীক্ষায় আসলে। চলো আরো এমসিকিউ করবা, আরো এমসিকিউ করবা, তাহলে এটা করো, এটা করো। সব থেকে শক্তিশালী অম্ল কোনটা? এই যে, এটা খুঁজে বের করো দেখি। ঠিক আছে, এই যে দেখো, এখানে কেন্দ্রীয় পরমাণু না থাকলে আগেই বাদ। এখানে কেন্দ্রীয় পরমাণুতে হিসেব করো কি কি আছে। এই যে দেখো, 3টা অক্সিজেনের হচ্ছে -6 আর একটা হাইড্রোজেনের +1, তাহলে এখানে হবে +5। মনে মনে হিসাব করা যায়, এটা হচ্ছে 4 2 8, 2 বাদ দিলে হচ্ছে +6, এটা হচ্ছে 4 2 8, 1 বাদ দিলে হচ্ছে +7। তাহলে কার কেন্দ্রীয় পরমাণুর জারণ মানটা একটু বেশি বলো তো ভাইয়া? অবশ্যই হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। এই সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারতেছ? মানে সহজ তো, মানে তুমি যদি 9 10-এ জারণ বিজারণের মানে জাস্ট মান বের করতে, যেটা এক্স ধরে জাস্ট মানটা বের করে তুলনা করবা, কার মান বেশি কার মান কম। যার মান বেশি তার জারণ মান বেশি, সরি, যার জারণ মান বেশি তার হচ্ছে শক্তি বেশি, যার জারণ মান কম তার শক্তি কম। বোঝো নাই বলো তো ভাইয়ারা আমার কথা? বলো তো দেখি, বলো 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 বলো। আরো প্র্যাকটিস করতে চাও? বলো বলো আমাকে, আরো প্র্যাকটিস করতে চাও কিনা বলো, বলো আরো প্র্যাকটিস করতে চাও? ঠিক আছে, তাহলে এইটা প্র্যাকটিস করো, এইটা করো দেখি, এইটা করো, এটা দেখি কয়জন পারো। এইটা করো দেখি, চলো কুইজ দিস। তাড়াতাড়ি ফাস্ট হইতে হবে ভাইয়া, ফাস্ট না হইলে তো হবে না, তাড়াতাড়ি ধরো। রে, তোরা এত কনফিউজড কেন? তোরা এত কনফিউজড কেন? আরে তাড়াতাড়ি করতে গিয়ে ভুল দিছো কেন? বলতে এত সময় থাকে, তাড়াতাড়ি কেন করো, সময় নিয়ে করো।
ধীরে ধীরে করো। দেখেছো 1 মিনিটে কিন্তু উত্তর করতে হবে, পরীক্ষার হলের উত্তর করার জন্য কিন্তু সময়। আর এগুলো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে একটা প্রশ্ন, তো যখন তুমি ওইখানে যাবে তুমি 20 থেকে 25 সেকেন্ড পাবা। সো দেখো আমরা যৌগগুলো লিখি আগে, দেখি কমন কমন কি কি যৌগ আছে এখানে। এখানে দেখো সালফিউরিক অ্যাসিড আছে এখানে, আর কোথাও সালফিউরিক অ্যাসিড, এই যে দেখো কমন জিনিস, এই যে এখানেও সালফিউরিক অ্যাসিড, তাহলে এই যে দেখো এখানেও নাইট্রিক অ্যাসিড, এখানেও দেখো নাইট্রিক অ্যাসিড, বুঝছো? এই যে দেখো HClO, এই যে দেখো এখানেও HClO, হ্যাঁ এই যে HCl, এই যে দেখছো এগুলো সব কমন কমন যৌগ, মানে এমন না যে সবগুলো আলাদা আলাদা করে তোমাকে হিসাব করতে হবে আসলে, বুঝছো আমার কথা? এই যে দেখো এখানে এই যে সবগুলো আলাদা করে হিসাব করতে হবে, ব্যাপারটা এমনটা না, মানে কমনই আসলে, ম্যাক্সিমাম কমন, শুধুমাত্র এইটা কমন ছাড়া আসলে। তো চলো প্রথমটাকে আমরা ধরি, সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। প্রথমটা কি? প্রথম হচ্ছে H2SO4, এটা দিছে। তার পরবর্তীতে কি দিছে? H2SO3, H2SO3, তার পরবর্তীতে কি দিছে? তার পরবর্তী HClO, হ্যাঁ HClO। এখন দেখো ভালো করে খেয়াল করো এখানের মধ্যে, সেটা হচ্ছে 4টা অক্সিজেনের কত হবে? -8, আর 2টা হাইড্রোজেনের 2। তাহলে এখানে দেখো হিসাবটা এরকম, এটা হবে 4টা অক্সিজেনের -8 আর এটা হবে +2। তাহলে কাটাকাটি করতে কত লাগে বলো তো? শূন্য বানানোর জন্য আমার এখানে +6 লাগে, কারণ +6 আর +2 মিলে +8, যেটা -8 কে শূন্য বানিয়ে দিবে। সেম একই ভাবে দেখো যদি প্রথম দিকে সমস্যা হয়, এইটা 2টা হাইড্রোজেনের 2, 3টা অক্সিজেনের 6, তাহলে এখানের মধ্যে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কি দিতে হবে? +4 দিতে হবে। তাহলেই একমাত্র কি হবে বলো তো ভাইয়া? যদি আমি এখানে +4 দেই তাহলে দেখো +4 আর +2 মিলে +6, যেটা -6 কে 0 বানিয়ে দিতে পারে। তার পরবর্তীতে দেখো এখানে কি হবে? এটা হচ্ছে +1, এটা কত হবে বলো তো? এটা হচ্ছে -2। তাহলে এই দুইটাকে ভেনিশ করার জন্য আমার কি লাগবে? +1 লাগবে। জাস্ট এগুলো ন্যাচারাল হিসাব ভাইয়া, এইগুলো পারতে হবে, এইগুলো তো 9, 10 এর পড়াশোনা। এই যে জারণ মান বের করলা, রাইট? এখন তাহলে কোনটার জারণ মান সব থেকে বেশি? এইটা। তাহলে এইটা, তারপর এইটা, তারপর এইটা। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? তার মানে এখানের মধ্যে উত্তরটা কি হবে? উত্তরটা হবে ক নাম্বার। ক নাম্বারই ঠিক আছে। তারপরে তো আমার আসলে হিসাব নিকাশ করার কোনো দরকারই নেই। দরকার আছে? দরকার নেই। বুঝাইতে পারছি? হোপফুলি বুঝতে পারছি। এই প্রশ্নটার উত্তর আবার দিতে চাও? ওই একই প্রশ্ন, একই প্রশ্ন, ক নাম্বার উত্তর হবে। দেখি তো এই প্রশ্নের উত্তর কে কে দিতে পারো। না এটা আগে দরকার নেই, এটা পরে করব। চলো আগে আমরা রুলস নাম্বার 2 শিখি, এক নিয়ে অনেক কাহিনী করছি। চলো খাতায় লিখো রুলস নাম্বার 2। রুলস নাম্বার কি? রুলস নাম্বার কত বলো? রুলস নাম্বার হচ্ছে 2। রুলস নাম্বার 2 আমি কি শিখবো আসলে বলো তো ভাইয়া? রুলস নাম্বার 2 আমি শিখবো যদি কখনো জারণ মানের পরিমাণটা সমান হয়ে যায়। ধরো এরকম হয়ে গেল, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হয়ে গেছে। ধরো আমি তোমাকে এরকম একটা যৌগ দিলাম, ধরো এখানে আছে এক্স, ওয়াই আর জেড, এখানের মধ্যে আছে এ, বি আর সি। চিন্তা করো এই যে এখানে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান চিন্তা করো +2, এটারও জারণ মান +2। এখন তুমি কি করবা ভাইয়া? কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হলে তখন আমি কি করব ভাই? আমি তো 1 নাম্বার রুলসে পড়লাম কেন্দ্রীয় পরমাণুর যার জারণ মান বেশি তার আসলে হচ্ছে ক্ষমতা বেশি, বাট জারণ মান যদি সমান হয় তখন কিভাবে কাউন্ট করব? খাতায় সুন্দর করে লিখো ভাইয়া, রুলস নাম্বার 2 তে সুন্দর করে লিখো কেন্দ্রীয় পরমাণুর, কেন্দ্রীয় পরমাণুর, পরমাণুর জারণ মান, জারণ মান সমান হলে, সমান হলে যেই কেন্দ্রীয় পরমাণু, যেই কেন্দ্রীয় পরমাণু ছোট সেই যৌগের, সেই যৌগের তীব্রতা বেশি। তীব্রতা কি? তীব্রতা বেশি। বলো দেখি বুঝতে পারছো কিনা?
বলো 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 বলো। লিখছো খাতায়, আগে খাতায় লিখে নাও। খাতায় লিখা হলে বলো লিখা ডান। খাতায় আগে লিখো যে ভাই এটা লিখেছি, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যদি সমান হয় তাহলে যেই পরমাণুর সাইজটা তুলনামূলকভাবে ছোট হবে সেইটা তীব্রতা। লিখা ডান হলে আমাকে একটু বলো যে ভাই লিখা ডান। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদেরকে দুইটা যৌগ দেখাই। দেখো এই দুইটা যৌগ দেখো খাতায়, দেখো H3PO4, ফসফরিক অ্যাসিড, আর একটা নাইট্রিক অ্যাসিড লিখো। দেখো ভালো করে খেয়াল করো, এখানে কেন্দ্রীয় পরমাণু কে বলতো ভাইয়া? এখানের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, রাইট? এখানে কেন্দ্রীয় পরমাণু মাঝখানে একটা ফসফরাস, ওই পাশেরটা কে? ওই পাশেরটা নাইট্রোজেন। এবার দেখো কিভাবে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করি জানি? চারটার হচ্ছে -8, তিনটার হচ্ছে +3, তাহলে এটা কি করতে হবে? +5 দিতে হবে। এটা তো কমন সেন্সের প্রশ্ন, যে +5 দিলে +5 আর +3 মিলে -8টাকে ভেনিশ করে দিবে। বুঝছি? দেখো এখানে দেখো এটা কত, 4 দুগুণ -8, আর এখানের মধ্যে দেখো তিনটার +3, সেম ভাবে এখানের মধ্যে কি হবে? +5 হবে। আচ্ছা বলো তো এই দুইটার মধ্যে এখন কার আসলে তীব্রতা বেশি? বলো কার তীব্রতাটা কার বেশি? তোমরা আমাকে বলো। এটা কিন্তু খ নাম্বার প্রশ্নেতে আসে, খ নাম্বার প্রশ্নে, যে দুইটা অ্যাসিডের মধ্যে তীব্রতা কার বেশি। আকার ছোট হলে হয় কি জানো? ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বেশি হয়, সে সহজে আসলে ইলেকট্রন ত্যাগ করতে পারে। বুঝতে পারছো? এখানে ব্যাপারটা হচ্ছে সে সহজে হাইড্রোজেনটাকে সে ছেড়ে দেয়। বলো দেখি এখানের মধ্যে আমি যদি দুইটার আকারের তুলনা করি, কিসের তুলনা? আকার, আকার, আকার বা সাইজ, আকারের তুলনা করো বা আকারের ক্রম, তাহলে কি হবে বলতো? একটা আছে ফসফরাস আর একটা হচ্ছে নাইট্রোজেন, কোনটা বড় বলতো? বড় হচ্ছে ফসফরাস। তাহলে ফসফরাস বড়, নাইট্রোজেন ছোট। আমি কি বলছি? যার সাইজটা ছোট তার তীব্রতা বেশি। তাহলে এখানে সাইজ ছোট কার? এই যে দেখো সাইজ ছোট হচ্ছে নাইট্রোজেন। এই যে দেখো এটা কি? নাইট্রোজেন কি তুলনামূলকভাবে ছোট না? তুলনামূলকভাবে ফসফরাসের থেকে ছোট। এইটা কি তুলনামূলকভাবে বড়। কিভাবে ভাই ছোট বড়? পর্যায় সারণী পড়তে হবে। পর্যায় সারণীতে উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার বাড়ে, তো সেই ক্ষেত্রে তুমি দেখবা নাইট্রোজেনের পরে ফসফরাসের অবস্থান। ক্লিয়ার? বুঝাইতে পারছি নাকি পারি নাই? বলো। ওমা মেজাবিন হাবিব সারা কি শিখাইলাম? ও বলতেছে ফসফরিক অ্যাসিডের তীব্রতা বেশি। আল্লাহ, আমি কি তার মধ্যে জ্ঞান ঢালতেছি? এ সারা যারা বাবা কি বুঝাইলাম? রুলসটা পড়ো একবার, রুলসটা পড়ো। আল্লাহ কি পড়াচ্ছি, কি বুঝতেছে, কি লিখতেছে? জারণ মান সমান হলে কেন্দ্রীয় পরমাণু যেটা ছোট সেটার তীব্রতা বেশি। ছোট ছোট যেটা তুলনামূলকভাবে ছোট। একজন কয় বুঝি নাই, আবার বুঝান। তুমি বলো তো এখানে কি বুঝাবো আমি? আর বলো, লিখে দিছি, লিখাটা কি পড়ছে? একবার মনোযোগ দিয়ে পড়ো তো, বলো। স্নিগ্ধা তুমি একবার পড়ো তো, কি লিখাটা লিখছি একবার মনোযোগ দিয়ে পড়ো। স্নিগ্ধা তুমি একটু পড়ো, কি বলছি? যে যদি কখনো এইটাও এখানের কেন্দ্রীয় পরমাণু, এখানেও এটার কেন্দ্রীয় পরমাণু, বলছি এই কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যদি সমান হয়, কিরকম ভাবে ভাইয়া? এখানে ফসফরাসের জারণ মান +5, এখানেও এর জারণ মান +5, দুইটারই জারণ মান যদি আমার সমান হয় তাহলে কি করতে হবে? তাহলে আমি বলছি যেটা পরমাণু ছোট, যেই কেন্দ্রীয় পরমাণু ছোট সেটার তীব্রতাটা বেশি।
তাহলে এই দুইটার মধ্যে ছোট কোনটা? পর্যায় সারণীতে এই নাইট্রোজেনের তুলনায় ফসফরাস বড়, অর্থাৎ নাইট্রোজেনটা ছোট। এই যে লিখেও দিছি, নাইট্রোজেনটা ছোট, এই কেন্দ্রীয় পরমাণুটা ছোট, যার কারণে এর তীব্রতা আসলে তুলনামূলকভাবে বেশি। বলো এবার বুঝছো কিনা? স্নিগ্ধা বুঝছ? ভেরি গুড। আচ্ছা ভালো কথা, চলো আরেকটা প্র্যাকটিস করি। ধরো তোমাকে কঠিন একটা যৌগ দিল, কঠিন না অ্যাকচুয়ালি, ধরো এরকম কিছু যৌগ দিল HClO4, বুঝো, BrO4। এখন বলো তো কোনটা তীব্রতাটা তুলনামূলকভাবে বেশি, কোনটা তীব্রতা তুলনামূলকভাবে কম? বলো কোনটা তীব্রতা তুলনামূলকভাবে বেশি, কোনটা তীব্রতা তুলনামূলকভাবে কম? দেখো এখানের মধ্যে তোমার ফার্স্ট কাজ, এই স্নিগ্ধা একটু মনোযোগ দিয়ে দেখো, এটা এখানের কেন্দ্রীয় পরমাণু, এখানের কেন্দ্রীয় পরমাণু ব্রোমিন, এখানের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আয়োডিন। তাহলে এখন দেখো এখানের মধ্যে আমি কি বলছি, কেন্দ্রীয় পরমাণুর মধ্যে যার জারণ মান বেশি। তো এখানে কেন্দ্রীয় পরমাণু এর জারণ মান কত? এর হচ্ছে 4×8, মনে মনে এগুলো হিসাব, এটা হচ্ছে +1। তাহলে এই -8টাকে শূন্য করতে গেলে কি করতে হবে? এখানে আমার +7 দিতে হবে। সেম এখানেও দেখো, এটা হচ্ছে 4টা অক্সিজেনের -8, এটার হচ্ছে +1। তাহলে এই ক্ষেত্রে এটার জারণ মান কত বলো তো ভাইয়া? +7। সেম একই ভাবে দেখো এখানে কত হবে? 4×8, এটা হবে কত? +1। তাহলে আয়োডিনেরও +7। আমি কি বলছি বলো, তোমরা বলো ভাইয়া, আমি তোমাদেরকে কি বলছি আসলে? যদি কখনো কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যাগুলো সমান হয়, তাহলে আকার যার ছোট তার আসলে তীব্রতা বেশি। তাহলে আকারের দিক দিয়ে যদি আমি তুলনা করি, আকার আমরা জানি উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, 9-10 পড়া, যেমন হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এখানের মধ্যে এরা কি একই গ্রুপের মৌল না? উপর থেকে নিচের দিকে গেলে আকার বৃদ্ধি পায়। এখানে সব থেকে বড় কোনটা? সব থেকে বড় আয়োডিন, তারপর ব্রোমিন, তারপর হচ্ছে ক্লোরিন। আমি বলছি বড় হইলে কিন্তু সমস্যা, বড় হইলে কিন্তু হবে না, ছোট হতে হবে। যেটার আকার ছোট তার তীব্রতা আসলে বেশি। এখানে এই যে ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, কার আকার সব থেকে বড় বলো? আয়োডিনের, যার কারণে ওইটার তীব্রতা সব থেকে কম, এবং ক্রমটা হবে এরকম। বলো দেখি বুঝতে পেরেছো কিনা এবার? নাকি জীবন যুদ্ধে হেরে যাচ্ছ? ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছো? ভেরি গুড। তাহলে আমরা কিছু প্রশ্ন প্র্যাকটিস করি আসলে। চলো বিগত বছরে কিছু প্রশ্ন প্র্যাকটিস করি, তাহলে জিনিসগুলো তোমাদের জন্য আরো ইজি হবে এবং সহজে ধরতে পারবা ইনশাল্লাহ। চলো আমরা কিছু প্রশ্ন প্র্যাকটিস করি। বলো এটার উত্তর কি হবে? এটার উত্তরটা বলো তো দেখি, একটু হিসাব নিকাশ করে বলো, সময় দিলাম। ভাইয়া রুল মত কয়টা? ও মোট 5-6টা, 5-6টা হয়ে যাবে। এখান থেকে এমসিকিউ আসবে, যেটা দেখাচ্ছে এরকম টাইপের এমসিকিউ আসবে, বুঝছো?
কি আসবে এখান থেকে? এখান থেকে এমসিকিউ আসবে, সিকিউ আসবে না। ঠিক আছে, সাবাস। প্রথমটাই দেখি, যখন এরকম প্রশ্ন আসবে প্রথম থেকে তুমি দেখবা অ্যাসিডের তীব্রতার সঠিক ক্রম কোনটা। প্রথমে কি দিছে? প্রথমে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, HNO3, বুঝো। আর একটা কি দিছে? ফসফরিক অ্যাসিড, H3PO4। এখন দেখো ভালো করে খেয়াল করো, এখানে কি হয়েছে বলো তো ভাইয়া? 4টা অক্সিজেনের -8, 3টা হাইড্রোজেনের +3, তাহলে যোগ বিয়োগ করলে এটা হচ্ছে +5, রাইট? ভালো কথা। এটা কি? এটা হচ্ছে 3 × 2 = -6, এটা হচ্ছে +1, তাহলে এটাও কত? এটা হচ্ছে +5। কাহিনীটা তো লেগে গেল ভাইয়া, ঝামেলাটা তো লাগলো। এই যে এটার কেন্দ্রীয় পরমাণু এবং এইটার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হয়ে গেছে। এখন জারণ মান সমান হলে আমরা কি করব? জারণ মান সমান হলে যার আকারটা ছোট, তাহলে নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে কার আকার ছোট? পড়ছো না পর্যায় সারণীতে? অবশ্যই নাইট্রোজেন, যার কারণে এটা কি হবে? এই দিকে। এবং পরবর্তীতে দেখবে এখানে ক নাম্বারই উত্তর আছে, তাহলে বাকিগুলো অপশন টেস্ট করারই দরকার নেই। বুঝাইতে পারছি? আরো প্র্যাকটিস করতে চাও নাকি আমি পরে রুল পড়াবো? বলো, আরো 2-1টা প্র্যাকটিস করতে চাও নাকি রুলস পড়াবো? বলো। এরকম কি 2-1টা? দেখো এটা কোথায় আসছিল? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি তোমাদেরকে কিন্তু অ্যাডভান্স পর্যন্ত পড়াচ্ছি বাবা, যাতে কোনো জায়গাতে না আটকাও। মানে তোমাদের কলেজ শেষ হওয়ার পর যারা চিন্তা করো যে ভাইয়া এডমিশনের সময় অনেক সময় তখন পড়ে নেব, না, এখন থেকে প্রস্তুতি নাও, এই জিনিসগুলো এখন থেকে শিখো, এগুলো অনেক গুরুত্বপূর্ণ, পরে শেখার সময় পাবা না। প্র্যাকটিস করাবো আরো এরকম 2-1টা দিব পোল, নাকি কি বলো? সানজিদা ইসলাম বলছে নেক্সট রুল, তাহলে কি নেক্সট রুলে চলে যাব? ঠিক আছে, আচ্ছা, বেশিরভাগ মানুষ বলতেছে প্র্যাকটিস আরেকটা দেন। ঠিক আছে, এটা করো দেখি, এটা করো, এটা করো লাস্ট। এটা কিন্তু ভেবে চিন্তে উত্তর দিতে হবে। ঠিক আছে, ভেরি গুড। যারা পারছো তো পারছো, না পারছো যারা তাদেরকে একটু দেখাই। প্রথম এসিডটা দেখো, HClO4, আজান দিচ্ছে তাই আমি চুপ করে করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো।
আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে আজান দিচ্ছিল যার কারণে আসলে চুপ ছিলাম। এখন দেখো তাহলে এখানে এইটা অনুসারে কি হবে, এইটা না? কই সবাই তো উত্তর দিতে পারলা না, অনেক কম সংখ্যক। এই সবাই কি বুঝছো কাহিনীটা কি? জারণ মান যার যত বেশি, তীব্রতা তার তত কি বেশি, রাইট? এখানের মধ্যে জারণ মান সব থেকে বেশি এই দুইটার। আচ্ছা, এই দুইটার মধ্যে তো তুলনা করা সহজ, এর থেকে এর জারণ মান বেশি তাই এর তীব্রতা বেশি, এর থেকে তো এই দুইটা জিনিসের জারণ মান বেশি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দুইটার মধ্যে যদি তুলনা করো, এই যে এটাও 7 এটাও 7, কিন্তু আকার যখন জারণ মানে পরিমাণটা জারণ মানটা সমান হয়ে যায় তখন আমাকে আকার দেখতে হয়। এখানে দুইটার মধ্যে আকার কার ছোট কার বড়? যার বড় তার তীব্রতা কম। সবাই কি বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ার নাকি ঝামেলা আছে বলো? তোমরা তো অনেকেই প্রশ্নের উত্তরটা ভুল করলা। কেমনে হবে বলো, বলো কেমনে হবে? চলো আরেকটা দেখি, এটা করো দেখি, এটা করো। সবগুলো না প্রশ্ন প্রশ্ন আগে না, আগে পোলটা দিয়ে পারলে প্রশ্নগুলো খাতার মধ্যে একটু তুইলো বা যৌগগুলো তুইলো। এটা করো। ঠিক আছে, দেখো দেখো এখানের মধ্যে আমি কি করব, সবগুলো যৌগের কেন্দ্রীয় পরমাণুর জারণ মানটা বের করব না? এখানে জারণ মানটা দেখো তো, এখানে কার জারণ মানটা বেশি? এটা হচ্ছে +5, তার পরবর্তীতে +6, এটা কি হবে বলো তো ভাইয়া? +6, এটা হচ্ছে +5, এটা 4 × 8, এটা হচ্ছে +5, এটা 3 × 6, এটা হচ্ছে +4। তোর মারামারি হবে এ, বি এবং সি এই তিনটার মধ্যে। কারণ কি? কারণ হচ্ছে এটার তো জারণ মান কি তুলনামূলকভাবে কমই আছে, যার জারণ মান বেশি তার তীব্রতাটা বেশি হয়। এখন এই তিনটার মধ্যে আকার যদি আমি তুলনা করি, দেখো নাইট্রোজেন থাকে উপরে, তারপরে নাইট্রোজেনের নিচে থাকে ফসফরাস, তারপরে থাকে হচ্ছে ক্লোরিন। তাহলে আকারের দিক থেকে যদি তুমি তুলনা করো, আকার আকার আকৃতি আকার, সো আকারের দিক থেকে কে আসলে সব থেকে বড় বলো তো? সব থেকে বড় হচ্ছে এখানে ফসফরাস, তারপরে হচ্ছে এখানে ক্লোরিন, তারপর হচ্ছে এখানে নাইট্রোজেন। তো এখানের মধ্যে ফসফরাসের আকার যেহেতু বড়, আকার ছোট কার? নাইট্রোজেন যেখানে আছে সেটার আকার ছোট, যার কারণে উত্তর হচ্ছে এ নাম্বারটা, কারণ এর আকারটা নাইট্রোজেনের আকারটা সব থেকে এখানের মধ্যে ছোট, যার কারণে উত্তর হচ্ছে এ নাম্বারটা। ক্লিয়ার? ঠিক আছে, পারবো? পরীক্ষার হলে আসলে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। চলো আমরা রুলস পরের রুলসে চলে যাই, কেমন? দুইটা রুলস পড়লাম, এখন আমরা রুলস নাম্বার 3 তে চলে যাব। রুলস নাম্বার কতটা? রুলস নাম্বার 3, খাতার মধ্যে লিখে ফেলো। রুলস নাম্বার 3 লিখো, হ্যালো অ্যাসিডের তীব্রতার ক্রম, মানে হ্যালোজেন যুক্ত অ্যাসিড, লিখো হ্যালো অ্যাসিডের তীব্রতার ক্রম। কিসের ক্রম? তীব্রতার ক্রম। হ্যালো অ্যাসিড মানে কি? হ্যালো অ্যাসিড মানে হচ্ছে যেই অ্যাসিড গুলোতে হ্যালোজেন আছে। যেমন ভাইয়া দেখো, যে অ্যাসিড গুলো হ্যালোজেনের সাথে কানেক্টেড, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, এইগুলা। সো এখন তুমি মনে রাখবা সব সময় হ্যালোজেনের, খাতার মধ্যে লিখে রাখবা, হ্যালোজেনের
হ্যালোজেনের আকার বাড়লে তীব্রতা বাড়ে। কি বাড়ে? তীব্রতা বাড়ে। যেমন দেখো, ভালো করে খেয়াল করো, ভালো করে বুঝো, আমি কিছু যৌগ লিখে দেই। ধরো হাইড্রোজেন ফ্লোরাইড। এখানে কিন্তু দুইটা করে আছে, এখানে আর কেন্দ্রীয় পরমাণু খোঁজার চান্স নাই, দরকারও নেই। আচ্ছা, এবার তোমরা বলো তো, আমি কি বলছি? আকার বাড়লে কি হয়? এখানে বলছে আকার বাড়লে তীব্রতাটা বাড়ে। তাহলে বলো তো এখানে সব থেকে বেশি আকার কার বেশি? তোমরা আমাকে বলো, এই চারটা যৌগের মধ্যে আকার সব থেকে বেশি কার? সব থেকে বেশি আয়োডিন না? আমরা হ্যালোজেন মৌলের গ্রুপগুলোতে কি পড়েছি? উপর থেকে নিচের দিকে গেলে যদি আকৃতি বাড়ে, তাহলে আকারের দিক দিয়ে হিসাব করলে কি হবে? এই যে দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। তাহলে উপরের থেকে নিচের দিকে গেলে কি হয়? আকার আসলে বাড়ে। বুঝতে পারছি? তাহলে এখানের মধ্যে সব থেকে বেশি কোনটা? আয়োডিন, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর হচ্ছে ফ্লোরিন। তাহলে সব থেকে বেশি কোনটার বলো তো? আকৃতি সব থেকে বেশি হচ্ছে আয়োডিন, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন। কথা কি বুঝাইতে পারছি কি পারিনি বলো? এইটাই হচ্ছে এর তীব্রতার কোণ। ক্লিয়ার? তবে এখানে একটা কথা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভাইয়া প্রথম যে চারটা নাম দেখতেছো না, এরা স্বাভাবিকভাবে অনেক স্ট্রং অ্যাসিড। মানে আমাকে যদি কোনো স্ট্রং অ্যাসিডের নাম জিজ্ঞেস করে, আমি এদের নাম বলতে পারবো। কি অ্যাসিড? স্ট্রং অ্যাসিড। এগুলো কি ধরনের অ্যাসিড? স্ট্রং। এই স্ট্রং এর মধ্যে আমি তুলনা করছি, এই তিনটার মধ্যে বেশি স্ট্রং কোনটা? হাইড্রোজেন আয়োডাইডটা তুলনামূলকভাবে বেশি স্ট্রং। তিনটা স্ট্রং এর মধ্যে হাইড্রোজেন আয়োডাইডটা তুলনামূলকভাবে বেশি স্ট্রং, কারণ ওই পাশে বড়, আকার বড়, সহজে হাইড্রোজেনকে ত্যাগ করতে পারে। আর এই হাইড্রোফ্লোরিক অ্যাসিড এটা আসলে উইক টাইপের বা দুর্বল। আচ্ছা, তোমরা কি জানো ওই যে ল্যাবরেটরির যে বিভিন্ন রকম পরিষ্কারক হিসেবে কাজ করে? ধরো আমরা খাবার দাবারের পরবর্তীতে কি করি? খাবারের পরবর্তীতে প্লেটটাকে পানি দিয়ে ধৌত করি। ঠিক একইভাবে ল্যাবের মধ্যে যখন কোনো একটা পরীক্ষা করা হয় বিভিন্ন যৌগ দিয়ে, তারপর ওই ল্যাবের যে বিভিন্ন টেস্ট টিউব থেকে শুরু করে, ফানেল থেকে শুরু করে, বিকারক থেকে শুরু করে সব জিনিসগুলো কি দিয়ে পরিষ্কার করা হয় জানো? হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করা হয়। তো এইটাও চাইলে খাতার পাশে লিখতে পারো, কারণ এটাও এমসিকিউ তে খুবই আসে, মেডিকেলে অনেকবার এসেছিল, যে নিচের কোন অ্যাসিড দ্বারা তুমি ল্যাবরেটরির বিভিন্ন উপাদান বা বিভিন্ন হচ্ছে ব্যবহার উপযোগ্য যে বস্তুগুলো সেগুলোকে পরিষ্কার করা হয়। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। সবাই বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার কিনা বলো? সবাই কি বুঝতে পারছো কি পারো নাই বলো? ক্লিয়ার নাকি ঝামেলা আছে বলো? সবাই খাতায় তুলে নাও, যারা বলো যে ভাইয়া সময় দেন না, খাতায় তুলে ফেলো। এইটা করো দেখি। যারা বুদ্ধিমান তারা সহজে দেখার সাথে সাথে ধরে ফেলবা। কেন এই এমসিকিউটা দিলাম? আরে সেরা কাজী, আনিশা, রুস্মিতা, তাতে করে ফেলো।
ঠিক আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট সঠিক উত্তর দিছো, সাবাস। এইটা না মাত্র আমরা দেখলাম, এইটা কি হবে? এটা তো হবে না। এই যে আমরা জানি এসিডের তীব্রতার ক্রম কিন্তু মাত্র শিখে এসেছি। হোপফুলি বুঝতে পারছো। চলো এবার আমরা পরের রুলসে চলে যাই। রুলস নাম্বার 4, খাতায় লিখো। রুলস নাম্বার কত? রুলস নাম্বার 4। জৈব অ্যাসিডের ক্ষেত্রে মনে লিখে রাখো। কোন অ্যাসিড? জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের জিনিস পড়াশোনা করব। কোন অ্যাসিড? অর্গানিক অ্যাসিড অথবা জৈব অ্যাসিড। আচ্ছা, জৈব অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড কোনগুলোকে বলা হয় কেউ বলতে পারো? জৈব অ্যাসিড অথবা অর্গানিক অ্যাসিড কোনগুলোকে বলা হয় কেউ কি বলতে পারো? জৈব অ্যাসিড কিভাবে চেনা যায়? সব সময় মনে রাখবা, সব সময় একটা জিনিস মনে রাখবা, জৈব অ্যাসিড দুর্বল প্রকৃতির হয়। জৈব অ্যাসিড কি হয় বলো তো ভাইয়া? দুর্বল প্রকৃতির। দুর্বল প্রকৃতির হয়, অর্থাৎ দুর্বল হয়। জৈব অ্যাসিড গুলা কিরকম হয়? দুর্বল হয়। তার মানে আমি তোমাকে একটা সহজ উদাহরণ বলি। ধরো আমি জৈব অ্যাসিড কিভাবে চিনি ভাইয়া? জৈব অ্যাসিড গুলো চেনার উপায় হচ্ছে লাস্টে COOH যাদের থাকে তাদেরকে জৈব অ্যাসিড বলে। তাহলে জৈব অ্যাসিড যেহেতু দুর্বল হয়, অজৈব অ্যাসিড কোনগুলো? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এতক্ষণ যা যা পড়ছি সবগুলো অজৈব অ্যাসিড। মানে যাদের লাস্টে COOH নাই তারা অজৈব অ্যাসিড, যাদের লাস্টে COOH আছে তারা জৈব অ্যাসিড। যেমন আমি তোমাকে বলি বাদর আর মানুষের মধ্যে পার্থক্য কি? বাদরের লেজ আছে, তোমার লেজ নাই। সেম একই ভাবে জৈব অ্যাসিডের লেজ হচ্ছে COOH, আর অজৈব অ্যাসিডের কোনো লেজ নাই আসলে। বুঝছো? তাহলে দেখো আমি যদি তোমাকে র্যান্ডমলি দুইটা তুলনা করতে বলি যে ভাইয়া তুমি বলো তো HCl আর CH3COOH এই দুইটার মধ্যে কোনটা কোনটা আসলে শক্তিশালী? কোনটা শক্তিশালী? অবশ্যই আসলে এইটা। বুঝাইতে পারছি? সো যাদের আসলে এই জিনিসটা মনে থাকবে না, এই জিনিসটা তাহলে রুলস নাম্বার 4-এ তোমাদের জন্য রুলস নাম্বার হচ্ছে 4। খাতার মধ্যে লিখে নাও, অজৈব অ্যাসিডের তুলনায় বা জৈব অ্যাসিডের রুলস 4 লিখে নাও। জৈব অ্যাসিডের তুলনায় তুলনায় অজৈব অ্যাসিড শক্তিশালী। কি হিসেবে ভাইয়া? দেখো ভালো করে খেয়াল করো, একটা অজৈব অ্যাসিডের তুলনা দেন ভাইয়া। একটা জৈব অ্যাসিড HCOOH, লাস্টে COOH থাকলেই হয়েছে। সেম একই ভাবে আমি যদি আরো উদাহরণ দিতাম, ধরো বুঝাইতে পারছি? এইগুলো একটু মনে রাখতে হবে। তাহলে রুলস নাম্বার কত এটা? রুলস নাম্বার কি 4 মনে হয়, এর আগে 3 ছিল। রুলস নাম্বার 4 খাতায় তোলা হয়েছে? বলো রুলস নাম্বার 4 খাতায় তুলেছ? তোলা হলে বলো ভাইয়া তুলেছ। পোল পরে দিচ্ছে, আগে রুলস গুলো শেষ করি। আসো এবার রুলস নাম্বার 5-এ চলো। রুলস নাম্বার কত? খাতার মধ্যে তুলো, খাতার মধ্যে তুলো রুলস নাম্বার 4।
বলো, কিছু বলি নাই। কতগুলো রুলস আছে, মাত্র তো শুরু। 30টা তো রুলস হবে, 30-40টা রুলস তো পড়বো। বলো, এখানের মধ্যে কার তীব্রতা বেশি? পড়ে কি বুঝলা, কি পড়ছো বলো, রুলসটা পড়ে তোমরা কি বুঝলা বলো। এখানে কার তীব্রতা বেশি বলো, বলো রুলসটা পড়ে কি বুঝছো? ভেরি গুড, কার্বনের সংখ্যা যত কম হয় জৈব যৌগের তীব্রতা তত বেশি হয়। তার মানে এখানে দেখো, সবাই বুঝছো? ঠিক আছে, সবাই তুলে নিয়েছো খাতায়? হোপফুলি তুলে নিয়েছো। চলো পরের রুলসে চলে যাই। রুলস নাম্বার 6 লিখো। জৈব অ্যাসিডে, এটা খুবই ইম্পর্টেন্ট, জৈব অ্যাসিডে রিফাত বলছে 4 নাম্বার রুলসটা আবার বুঝান। 4 নাম্বার রুলসে কি বলছি? জৈব অ্যাসিডের তুলনায় অজৈব অ্যাসিড শক্তিশালী। তো তুমি যদি একটা অজৈব অ্যাসিড দেখো আর একটা জৈব অ্যাসিড দেখো, কোনটা শক্তিশালী বলো তো? আমি কিন্তু লিখে দিছি, অজৈব অ্যাসিডের তুলনায় অজৈব অ্যাসিড শক্তিশালী। এটা যেহেতু অজৈব তাই শক্তি বেশি, এটা জৈব তাই শক্তি কম। এই দুইটার মধ্যে কার শক্তি? এটা একটা অজৈব অ্যাসিড, এটা একটা জৈব অ্যাসিড। কি লিখছি? জৈব অ্যাসিডের তুলনায় অজৈব অ্যাসিডের শক্তি বেশি। এটা যেহেতু একটা অজৈব, এই জৈবটার তুলনায় তার শক্তিটা বেশি। রিফাত বুঝছো? এটার বলতো এখানে কার শক্তি বেশি? এখানে দেখো হ্যালোজেন, এখানে এখানে হ্যালোজেন কি? হ্যালোজেনের পরিমাণ এখানে কত? হ্যালোজেনের পরিমাণ এখানে 0টা। এখানে এই যে দেখো একটা হ্যালোজেন আছে, হ্যালোজেনের পরিমাণ 1টা। এই যে দেখো এখানের মধ্যে 2টা হ্যালোজেন আছে, এখানে হ্যালোজেনের পরিমাণ 2টা। এখানের মধ্যে 3টা হ্যালোজেন আছে, তাহলে এখানে হ্যালোজেনের পরিমাণ 3টা। বলো কোনটা শক্তি বেশি বলো। ঠিক আছে, ভেরি গুড। 4 নাম্বারটা দেখা যায় না, 4 নাম্বারটা দেখা যায় না।
আচ্ছা 4 নাম্বারটা আমি এখানে লিখে দিই, এই যে না, এবার দেখা যাওয়া উচিত, এবার দেখা যাওয়া উচিত। দেখো তার মানে এখানের মধ্যে তীব্রতা কার সব থেকে বেশি বলো? এরটা, তারপর এরটা, তারপর এরটা। আচ্ছা এবার আসো, আমি যদি দুইটা রুলস একসাথে মিক্সার করি, দুইটা রুলস মানে রুলস নাম্বার 5 এন্ড রুলস নাম্বার 6, এই দুইটারে একটু মিক্সার করব। রুলস নাম্বার কত? 5 এন্ড 6, এই দুইটা। ধরো দুইটা অ্যাসিড, আমি তোমাকে দুইটা অ্যাসিডের তুলনা করলাম। ধরো একটা অ্যাসিড এরকম CH3COOH, বুঝো। আর একটা অ্যাসিড হচ্ছে এরকম Cl3C, তারপর হচ্ছে CH2CH2COOH। আচ্ছা এখানে দুইটা রুলস আসলে একসাথে মিক্সচার হয়ে যায়। কিরকম ভাইয়া মিক্সচার হয়ে যায়? দেখো এখানের মধ্যে আমার কার্বনের সংখ্যা কয়টা বলো? কার্বন কয়টা বলো? কার্বন সংখ্যা হচ্ছে একটা, আর এখানে একটা দুইটা, তাহলে কার্বনের সংখ্যা এখানে হচ্ছে দুইটা। এখানে কার্বন সংখ্যা কয়টা বলো? এখানে কার্বন সংখ্যা কয়টা বলো? এখানে কার্বনের সংখ্যা হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমি যদি রুলস 5 অনুসারে ফলো করি, তাহলে রুলস 5 এ ছিল, খাতার মধ্যে খেয়াল করো, রুলস 5 এর মধ্যে না কোথাও ভুল হয়নি ভাইয়া, তিনটা ক্লোরিন ছিল না, কোথাও ভুল হয়নি, ঠিক আছে। দেখো রুলস 3 অনুসারে কি ছিল, সরি রুলস হচ্ছে গিয়ে 5 অনুসারে যেটা ছিল সেটা হচ্ছে আগেরটা ভুল। আগেরটা কোথায় ভুল? ও আচ্ছা 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 আচ্ছা, সরি 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 সরি, এই চিহ্নটা উল্টা দিকে হবে, সরি, আগেরটার চিহ্নটা উল্টা দিকে হবে। আচ্ছা আমি পরেরটা মনে করছি, সরি বাবা, থ্যাংক ইউ। এই চিহ্নটা এই দিকে হবে, হ্যাঁ এই চিহ্নটা এই দিকে হবে, এই চিহ্নটা এই দিকে হবে, ঠিক আছে, ক্রমটা ঠিক আছে, এই যে এইভাবে হবে। আচ্ছা এবার আসো, রুলস নাম্বার 5 এবং রুলস নাম্বার 6, এই দুইটা রুলস যদি একসাথে মিক্সচার করা হয়, অর্থাৎটা কি? অর্থাৎ হচ্ছে দেখো এখানে কার্বনের সংখ্যা কয়টা? দুইটা, এখানে কার্বনের সংখ্যা চারটা। তো আমি যদি কার্বনের সংখ্যা কাউন্ট করি, রুলস নাম্বার 5 এ দেখো বলছি কার্বনের সংখ্যা যত কম সেখানে আসলে তীব্রতা বেশি। রুলস নাম্বার 5 অনুসারে আসলে এইটা হওয়া উচিত। কিন্তু আমি আবার রুলস নাম্বার যদি 6 এ যাই, তাহলে কি হবে দেখো তো ভাইয়া, এখানে হ্যালোজেন কয়টা আছে? হ্যালোজেন কয়টা আছে বলো? এখানে হ্যালোজেনের পরিমাণ আসলে কিছু নাই, শূন্য। আর এখানে হ্যালোজেন কয়টা আছে বলো? হ্যালোজেন আছে আসলে এখানের মধ্যে তিনটা। এই যে দেখো এখানের মধ্যে হ্যালোজেনের সংখ্যা কয়টা দেয়া? তিনটা ক্লোরিন। এখানে হ্যালোজেনের সংখ্যা কয়টা দেয়া? এই যে তিনটা। তখন আমার কি হবে? মানে আমার দুইটা রুলসে মিক্সচার হয়ে গেছে। তো সবসময় মনে রাখবা ভাইয়া, যদি কখনো এরকম হয় কার্বনের সংখ্যা কম, হ্যালোজেনের সংখ্যা, এই দুইটা যদি মিক্সিং হয়ে যায়, তখন তুমি অবশ্যই রুলস নাম্বার 6 কে প্রাধান্য দিবা। কয় নাম্বার রুলসকে প্রাধান্য দিবা? রুলস নাম্বার 6, অর্থাৎ হ্যালোজেন সংখ্যাটা বেশি প্রাধান্য পাবে। কোন সংখ্যা প্রাধান্য পাবে? হ্যালোজেনের সংখ্যা দেখবা। যদি কার্বন সংখ্যা এবং হ্যালোজেন সংখ্যা থাকে, তাহলে তুমি কি করবা? হ্যালোজেনের সংখ্যাটা দেখবা, অর্থাৎ হ্যালোজেন যেখানে বেশি আছে সেটাতে, মানে হ্যালোজেনের কাউন্টটা যদি থাকে সেখানে আর কার্বনের সংখ্যা কম বেশি কাজ করে না। বুঝাইতে পারছি? নামাজের জন্য বিরতি দিলে না ভাইয়া আসলে ক্লাসের আসতে আসতে পরে আর ক্লাসে 5 মিনিটও থাকে না, পরে হচ্ছে গিয়ে খুব মানে নামাজের জন্য বিরতি দিতে চাই। আসলে খুব দোয়া করতেছি যাতে জামাতটা 7:45 শুরু হয়, যাতে করে তোমাদেরকে তাড়াতাড়ি ছুটি দিয়ে নামাজে যেতে পারি। এখন হয় কি 7:30 জামাত শুরু হয়, শেষ হতে হতে 7:45 বেজে যায়, 10 মিনিটে তো আসলে নামাজ হয় না। সো এসে শুরু করতে করতে 50-এর কাছাকাছি চলে যায়, 20 মিনিট আসলে গ্যাপ, এটা একটু বেশি হয়ে যায়। বুঝছো সাইদা? আচ্ছা কথা কি ক্লিয়ার? ভেরি গুড। সো যারা যারা বলতেছিল কতগুলা রুলস, এই কয়েকটা রুলস পড়লে এনাফ, আর কিছু লাগবে না। শুধু একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কিছু শক্তিশালী ক্ষার। দেখো স্ট্রং ক্ষারের নাম দুই একটা, ক্ষারের এরকম আসে না ভাইয়া। স্ট্রং ক্ষারের নাম মনে রাখো, দুইটা স্ট্রং ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো শক্তিশালী। বুঝতে পারছো? আরেকটা দেখো উইক ক্ষার, উইক ক্ষারের নাম মনে রাখো, আর কিছু লাগবে না।
উইক ক্ষার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা একটু তুলে নাও, এর বাইরে আসলে ক্ষার থেকে কিছু লাগে না। ক্ষারের কোনো রুলস নাই, অ্যাসিডের রুলসে ভরপুর। বুঝছি, ঠিক আছে। যদি কখনো কখনো যদি এই দুইটার মধ্যে তুলনা আসে, তখন কি করব? তখন মনে রাখবো পটাশিয়াম হাইড্রোক্সাইডের শক্তিটা একটু অল্প একটু বেশি সোডিয়াম হাইড্রোক্সাইডের তুলনায়। বুঝাইতে পারছি নিশ্চয়ই? ডান ডান ডান, ঠিক আছে, শেষ। চলো পোল দে, কিছু কঠিন কঠিন পোল দে, আজকে অনেক কিছু পড়াইছি, অনেক কিছু। দেখো খাতার মধ্যে দেখো তোমার অনেক রুলস হয়েছে, আমার তো এখানে একদম ঝাঁকানাকা কালার হয়েছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা পেজ পড়ছি। চলো আমরা এইটা পড়ি, কোন অ্যাসিডের তীব্রতা বেশি? চলো দেখি এইটার উত্তর কে করতে পারো। ঠিক আছে, সি নাম্বারটা বলতেছো ম্যাক্সিমাম। দেখো ভাইয়া, যদি কখনো কার্বন সংখ্যা এবং হ্যালোজেন সংখ্যা উভয়ে দিয়ে দেয়, বুঝছো, তাহলে হ্যালোজেন সংখ্যা কাউন্ট করবা, কার্বন সংখ্যা কাউন্ট করারই দরকার নেই। তুমি দেখবা যেখানে হ্যালোজেনের সংখ্যাটা তুলনামূলকভাবে বেশি, সেটাই আসলে বেশি স্ট্রং। এখানে হ্যালোজেনের সংখ্যা এখানে দেখো শুধু একটা, এখানে তো নাই, এটা বাদ। এখানে 2টা, এখানে কোনো কিছু নাই, তার মানে এটা হচ্ছে এটা উত্তর। বুঝছো, হ্যালোজেনের সংখ্যা। কেমনে হইবে বলো বাচ্চা কাচ্চারা, এমনি হলে কেমনি হবে বলো, মনোযোগ বাড়াতে হবে। এমনি হলে কেমনি হবে বলো। দেখো নেক্সট এমসিকিউ এর জন্য রেডি হও। এটার উত্তর দাও।
সেই তার মানে যদি কখনো কার্বনের সংখ্যা দেখো, এখানে দেখো কার্বন আছে 1টা 2টা 3টা, এখানে আছে 1টা 2টা 3টা, এখানে আছে 1টা 2টা, এখানে আছে এই যে 3টা, মানে এই যে 3টা আর একটা 4টা, তাহলে সব থেকে কম এইখানে। কার্বনের সংখ্যা যদি থাকে কিভাবে তুলনা করব? যেখানে কার্বনের সংখ্যা তুলনামূলকভাবে কম হবে সেটারই তীব্রতাটা বেশি। আল্লাহ, ছেকো ছেকো, তোমরা এত ভুল করতেছো কেন? বৎস আর দিব না, এই পর্যন্ত থাক। পোলাবান, এগুলো বাকিগুলো এই যে দেখো, এখানের মধ্যে আরো অনেক এমসিকিউ আছে। এই যে দেখো, সমমাত্রায় অম্ল ধ্রুবকের মান সর্বনিম্ন। অম্ল ধ্রুবকের মান কখন সমধ্রুব এগুলো আমাদেরকে পড়ানো হবে, বাট কথা হচ্ছে একটা জিনিস মনে রাখবা, সর্বনিম্ন মানে বোঝানো হয়েছে অম্ল ধ্রুবকের মান সর্বনিম্ন মানে উইক আসলে অ্যাসিড কোন। উইক অ্যাসিড মানে কি ভাইয়া? উইক অ্যাসিড মানে যেটা দুর্বল অ্যাসিড। এটা কোনটা দুর্বল অ্যাসিড? এই যে দেখো 1টা 2টা 3টা কার্বন, এখানে একটা হ্যালোজেন, এখানে একটা, এই যে দেখো এখানে 3টা ক্লোরিন, এখানে 2টা ক্লোরিন, তাহলে ক্লোরিন যেখানে নাই সেটা আসলে তীব্রতা সব থেকে কম। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? ঠিক আছে, অনেক আছে, অনেক ক্লিয়ার। বলো সবাই বুঝতে পেরেছো কিনা, বলো সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছ? ভূতের গল্প শুনবা? ভূতের গল্প যে শিখে আসিনি তাহলে কি হবে আমার, বলো? ভূতের গল্প ভাইয়া, শীতকালে মুখ থেকে ধোঁয়া বের হয়, এটার কি কেমিস্ট্রি ব্যাখ্যা আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। এইচএসসি 27 লিখা, ওই দুই একটা 27 লিখাই, তুমি পড়ে আসো 27 লিখা না কি লিখা? পড়ো, পড়াশোনা করো। দেখো ওইটা লিখার কারণ কিছু স্লাইড আসলে ওইখান থেকে নিয়ে আসছিলাম, কিন্তু স্লাইডের নামটা চেঞ্জ করতে ভুলে গেছিলাম, যার কারণে লিখা। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? সো এই পর্যন্ত থাক বাচ্চা কাচ্চারা, ভূতের গল্প না হয় নেক্সট দিন শিখাবো নিয়ে, শোনাবো নিয়ে ইনশাআল্লাহ, কেমন? সো আজকে ছুটি দাও ফারদিন ভাইয়াকে, ফারদিন ভাইয়া বাসায় যাক, ঠিক আছে? আর রুলস 5 পাওনি? আচ্ছা, তানহা বলছে রুলস 5 পাইনি, কোনো সমস্যা নাই ভাইয়া, তোমরা এই স্লাইড গুলো পেয়ে যাবা। বুঝছো? সবাই ভালো থাইকো, আমার জন্য দোয়া কইরো ইনশাআল্লাহ। পড়াশোনাগুলো বাসায় ঠিকঠাক মতো কইরো, কেমন? পড়াশোনা বাসায় ঠিকঠাক মতো করলে পরীক্ষা ভালো করবা। রুলস গুলো ভালো করে না প্র্যাকটিস কইরো, মানে না দেখে লিখিও বাসায়, যদি শুধুমাত্র পড়ে রাখো পরবর্তীতে কনফিউজড হয়ে যাবা। বুঝতে পেরেছো? সুতরাং যে কাজটা করবা সেটা হচ্ছে বাসায় অবশ্যই অবশ্যই লিখার প্র্যাকটিস করবা। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।